একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই দুর্গাপূজার বন্ধের পরে সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসে এই তোমাদের নিশ্চয় মনে থাকার কথা যে বিগত যে ক্লাসটি আপলোড করা হয়েছিল, তো সেখানে আমি সর্বশেষে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আজকে মূলত হিসাব বিজ্ঞানের যে উৎপত্তি ও ক্রমে বিকাশ এটা নিয়ে কথা বলবো। এই কারণে দেখো আমি আগে থেকে লিখে রাখছি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমে বিকাশ। আচ্ছা, কেন আমার কাছে মনে হলো যে এই যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমে বিকাশ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর তোমরাই বা এটাকে কেন গুরুত্ব দিবা। তা আমি যদি এটা বুঝাইতে না পারি যে এটা তোমাদের জন্য পড়াটা খুব জরুরি, এখান থেকে প্রায়ই ইন্টারমিডিয়েটে চূড়ান্ত যে পরীক্ষাটা হয়, এইচএসসি চূড়ান্ত যেটা হয়, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, ভর্তি পরীক্ষা, তখন কিন্তু এই উৎপত্তি থেকে আমরা দেখেছি বা ক্রমবিকাশ থেকে দেখেছি যে একটা না একটা কোশ্চেন থাকে। তো বা ঘুরে ঘুরে বিভিন্ন সময় আসে, কিংবা যদি ভবিষ্যতে তোমার কর্মক্ষেত্রেও যদি তোমাকে অর্থাৎ আমরা বলি যে জব সার্চিংয়ের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো আমরা দেই, সেই সমস্ত পরীক্ষার মধ্যে যদি হিসাব বিজ্ঞান থাকে, তাহলে কিন্তু এই ক্রমবিকাশ থেকে ছোট ছোট কিছু প্রশ্ন থাকে। তো এই ক্রমবিকাশ নিয়ে যখন আমরা কথা বলতে যাব, তখনই কিন্তু পর্যায়ক্রমে আমাদের এর ভেতরকার যে সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আলোচনা হয়ে যায় এবং তোমাদের তোমরা অবগত তোমরা হয়ে দাও। তো দেখো, এই যে ক্রমবিকাশের যে বিষয়টা, এখন মাঝে মাঝে আমি এই যে হিসাব বিজ্ঞানের যে গুরুত্ব, কিংবা ভবিষ্যতে তোমরা কি করবে, কোন অধ্যায়টাকে কিভাবে কোন দৃষ্টিকোণ থেকে তোমরা দেখবে, কেন ভালোভাবে পড়বে, সূক্ষ্ম বিষয়বস্তুগুলো কেন জানা দরকার, তো এই কারণে কিন্তু গত লেকচার কিন্তু বলেছি যে তোমরা বড় বড় স্বপ্ন দেখবে। সেই স্বপ্নের মধ্যে থাকবে যে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী, কর্ম অনুযায়ী যাতে সর্বোচ্চ শিখরে তোমরা পৌঁছাতে পারো। দেখো, আমি একজন মাত্র শিক্ষক, আমার সীমাবদ্ধতা এখানে যে আমার পক্ষে ওই অ্যাডমিন ক্যাডারে যাওয়া সম্ভব না। আমি শিক্ষা ক্যাডারের একজন সদস্য। তো শিক্ষা ক্যাডার বা শিক্ষার একজন পরিবারের একজন মানুষ। তো তোমরা কিন্তু আমাকে অনেক বড় করতে পারো, তোমরা আমার সীমানাকে ছাড়িয়ে যেতে পারো। আমি শিক্ষক, কিন্তু তোমরা ভবিষ্যতে সচিব হতে পারো, তোমরা হয়তো বিসিএস দিবে, তোমরা হয়তো সিএ করবে, তোমরা হয়তো উচ্চতর শিক্ষার জন্য তোমরা বিদেশ চলে যাবে, তোমরা হয়তো পিএইচডি করবে, এমফিল করবে, তোমরা বা পোস্ট ডক্টরেট করবে। তো এই যে ছাত্ররা যখন আমার সীমানাকে ছাড়িয়ে যাবে, তখন কিন্তু সেটা আমারই অর্জন। কারণ শিক্ষার্থীরাই আমাদেরকে ধন্য করে। তোমরা যখন ভালো রেজাল্ট করো, তোমাদের পিতামাতা শুধু খুশি হয় না, আমরাও কিন্তু প্রচণ্ড আনন্দিত হই, খুশি হই। তোমাদের সফলতায় কিন্তু আমরাও কিন্তু খুশি হই, আমরা উদ্বেলিত হই, আমাদেরও কিন্তু ভালো লাগা আছে। তো এই কারণে আমাদের এই যে একটা মানুষ, আমি অনেক কিছুই হয়তো হতে পারবো না, কিন্তু তোমরা এক একজন যদি এক একটা হয়, আমার প্রাপ্তি হয়ে গেল। তো আমার পরবর্তী প্রজন্ম তোমরা আমার উত্তরসূরি হিসাবে হিসাব বিজ্ঞানের এই বিষয়গুলোকে সূক্ষ্মভাবে শিখবে, যাতে তোমাদের দক্ষতা বাড়ে, যাতে তোমরা বিষয়ভিত্তিক জ্ঞানগুলোকে আরও বেশি চর্চা করতে পারো, অর্জন করতে পারো, এবং সহজেই তোমাদের যাতে উত্তর দিতে পারো, সেই বিষয়বস্তুগুলোকে নিয়েই কিন্তু পড়তে হবে। তো পড়ার সময় সবসময় রিডিং ফর প্লেজার বলি, যে আনন্দের সাথে পড়ো, চাপমুক্ত থাকো। চাপ নিয়ে যদি পড়তে বসো, তাহলে কিন্তু পড়া কিন্তু মাথায় আসবে না। তো এই যদি মাথায় না আসে, যদি তুমি বুঝতেই না পারো, বই নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকো, এটার কোনো মিনিং নাই, মিনিংলেস টাইম পাস। তা আমার মনে হয় টাইম পাস করার জন্য এই হিসাব বিজ্ঞান বই নিয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। তো হিসাব বিজ্ঞান বইটা নিয়ে যদি তুমি বসো, তাহলে অবশ্যই জ্ঞান অর্জনের জন্য বসবে। বিশ্বাস করো, তুমি পারবে, তোমাকে দিয়েই হবে। শুধু এই বিশ্বাসে পরিবর্তন দরকার, যে কে বলেছে তোমাকে দিয়ে হবে না, কে বলেছে তোমাকে দিয়ে হয় না, কে বলেছে তোমাকে যে তোমার ভবিষ্যৎ অনুজ্জ্বল। এই সমস্ত কথাগুলোকে, এই সমস্ত ভ্রান্ত কথাবার্তাগুলোকে ভুলে যাও, আর নিজের চেষ্টাগুলো, নিজের কর্মক্ষমতা কতটুকু আছে, সর্বোচ্চ কর্মক্ষমতায় তুমি পরিশ্রম করো, দেখবা সেটির রেজাল্ট আসবে।
তো যাই হোক, আমার পড়ায় ফিরে আসি। মোটিভেশনাল কথাগুলো আবারও বলবো, বারবার বলবো, কারণ আসলে বলতে তো ইচ্ছা হয়। আমার জীবনের যদি ছোট ছোট বিষয়গুলোকে যদি তোমাদের সামনে তুলে ধরি, তখন বুঝবে যে একটি মানুষ তার কর্মের কারণে, চেষ্টার কারণে কত দূর আসতে পারে। তা আমি এই পর্যন্ত আসছি, আল্লাহ জানি না আর কত দূর নিবে। তো আমার জন্য দোয়া করবে আর কি। তোমাদের জন্য তো দোয়া থাকলো, এই কারণেই বলা কথাগুলো। তো হিসাব বিজ্ঞানের এই যে মানে আমরা যেটাকে বলতেছি ডেভেলপমেন্ট বা উন্নয়ন কিংবা ক্রমবিকাশ, এই বিকাশকে কিন্তু আজকের যে পজিশন সেটা রাতারাতি কিন্তু একদিনে কিন্তু চলে আসে না। এটা আসতেও কিন্তু একটা দীর্ঘ সময় পরিক্রমার মধ্যে দিয়ে, একটি যাত্রার ভেতর দিয়ে তার পরিশোধিত হতে 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 এখন এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, যেখানে অ্যাকাউন্টিংয়ের কিছু প্রাতিষ্ঠানিক সংগঠন তৈরি হয়েছে, যারা সারা বিশ্বে হিসাব বিজ্ঞানকে সার্বজনীন করার দায়িত্ব কিন্তু নিয়েছে। তো এই সার্বজনীনতার মধ্য দিয়েই কিন্তু হিসাব বিজ্ঞানের এই যে জয়যাত্রা, তো সেই জয়যাত্রা কিন্তু তুমিও কিন্তু অংশীদারি হয়ে গেলে। তো এখন আসি যে এই যে আমরা বলতেছি যে আজকের যে হিসাব বিজ্ঞান বা আমরা যেটাকে বলি যে আধুনিক হিসাব বিজ্ঞান, এই আধুনিক হিসাব বিজ্ঞানের পৌঁছাতে কিন্তু তাকে এর আগে আরও 3টি ধাপ তাকে অতিক্রম করতে হয়েছে। তাহলে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া, এই কথাগুলো আমরা বলতে পারি। এখন আসি যে এই যে 4টি স্টেপের কথা যদি আমরা বলি, তো 4টা স্টেপের প্রথমটাই হচ্ছে আদিযুগ। আমি একটু তোমাদের সুবিধার জন্য 4টা এই ধারাবাহিক স্টেপগুলো লিখে দিই, যাতে তোমরা বুঝতে পারবে। বা তোমরা যদি বই খোলো, বইয়ের মধ্যে দেখবে যে যে আমাদের আজকের যে আধুনিক যে হিসাব বিজ্ঞান, সেখানে পৌঁছানোর পূর্বে আরও 3টি ধাপ আছে। তাহলে আধুনিক হচ্ছে 4 নম্বর। তাহলে মোট ধাপ হলো 4টা, প্রেজেন্ট একটা, আর প্রেজেন্টের পূর্বে আরও 3টা। তো এই 3টার নামগুলা কি? দেখো, এখানে 4টি পয়েন্ট আমি লিখেছি। আমি পয়েন্টগুলো তোমাদের পর্যায়ক্রমে আমি আলোচনা করব। পাশাপাশি এই 4টা একটু বলে নিই আমি, যাতে যদি বোর্ডে বুঝতে না পারো বা ফন্ট যদি ছোট দেখায়, অন্তত শব্দ শুনে যাতে বুঝতে পারো। প্রথমটা লিখেছি 1 নম্বর, আদি বা উন্নয়ন পর্ব।
1494 পূর্ব, এটা হচ্ছে সাল, সালের পূর্বে আর কি। দ্বিতীয় পর্ব বা প্রাক বিশ্লেষণ পর্ব 1494 থেকে 1800 শতাব্দী পর্যন্ত। তৃতীয় পর্ব বা বিশ্লেষণ পর্ব হচ্ছে 1800 সাল থেকে 1950, এবং বর্তমান যুগ বা আধুনিক যুগ এটা 1950 সালের পরবর্তী থেকে এখন পর্যন্ত। এখন আসি এই যে আমাদের আদি যুগ, যেটা আদি যুগে আমরা জানি যে আসলে হিসাবের এই যে মানুষের যে ডেভেলপমেন্ট বা আধুনিক সভ্যতা আসতে মানুষকে একটা বিস্তৃত সময়ের মধ্যে দিয়ে কিন্তু আসতে হচ্ছে। আদমের জন্মের পর থেকে এখন পর্যন্ত মানুষ পৃথিবীতে আসছে, পৃথিবীর এই যে ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু চলছে। তো আমরা জানি যে দেখো ইতিহাস কি বলে, আমরা ছোটোবেলায় হয়তো বিভিন্ন বইয়ের মধ্যে বা পড়েছি যে কি মানুষ আদি যুগে কীভাবে বসবাস করতো। তো প্রথমে ছিল, আমরা আদি যুগকে এখানে বেশ কয়েকটা সময়কাল গেছে, যেমন প্রস্তর যুগ। প্রস্তর যুগে মানুষ কি করত, শিকার করতো যে সমস্তই প্রাণী, সেগুলো তারা ওই পাথরের মধ্যে খোদাই করে তারা লিখে রাখতো। তো অক্ষর জ্ঞান ছিল, দাগ টাগ দিয়ে তারা ওই করতো। তো ওই অবস্থায় তারা কিন্তু এক জাতীয় হিসাব কিন্তু করেছে, যে যেটাকে আমরা প্রস্তর যুগ বলেছি। তো প্রস্তর যুগে পরে আমাদের আসছে প্রাচীন যুগ। এই যে প্রাচীন যুগে কি ঘটনা ঘটলো, মানুষ কিন্তু তখন দেখা গেল যে মানুষ গুহা ছেড়ে, এই যে আগে তো পাথরের গুহার মধ্যে বা পাহাড়ের ভিতরে গুহার ভিতরে বসবাস করতো, সেই গুহা ছেড়ে মানুষ কী করলো, মানুষ চাষাবাদ শুরু করলো। তো মানুষ যখন চাষাবাদ শুরু করলো তখন তো তাদের হিসাবে দরকার ছিল, তাদের পশুপালন তারা শুরু করলো। তো তাদের কতগুলা পশু আছে, কতগুলা তারা বিভিন্ন যে প্রাণী বা তাদের যে সংখ্যা যেগুলো তারা চাষবাস করছে, বা বিভিন্ন ধরনের বস্তু তাদের কাছে যা আছে সেগুলো তারা কীভাবে হিসাব করতো। তখন তারা কী করতো, তখন তারা দেয়ালের মধ্যে তাদের যে ঘর কিংবা কাঠ কিংবা পাতা এই সমস্ত ইয়ের মধ্যে বা চামড়ার মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে সেগুলো খোদাই করে তারা ওখানে লিখে রাখতো। প্রস্তর যুগে গেল, প্রস্তরে তারা দাগাদাগি করে লিখে রাখতো। প্রাচীন যুগে গেল হচ্ছে তারা সেখানেও তারা প্রাচীন যুগেও তারা সেই আঁকাবুকির মাধ্যমেই তারা সংখ্যাগুলা নির্ধারণ করতো যে কতগুলাই হলো। এরপর আসলে বিনিময় যুগ। মানুষের যখন কর্মচঞ্চলতা বেড়ে গেল, মানুষের যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে যখন পণ্যের মাধ্যমে যখন আদান প্রদান শুরু করলো, তখনও কিন্তু হিসাব কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করেছে। যে তুমি আমাকে কয়টা মোরগ দিলা, আর আমি তোমাকে মোরগের বিনিময়ে কয়টা ছাগল দিলাম, কয়টার বিনিময়ে কয়টা, এই যে সংখ্যাগুলা এগুলা কিন্তু জানা দরকার ছিল। এরপরে কি আসলো আমাদের, এরপরে মুদ্রা যুগ চলে আসলো। বিনিময় প্রথার মধ্যে যে সমস্ত ঝামেলাগুলো ছিল, সেই মান, বিশেষ করে মান নির্ধারণ করা, এই মান নির্ধারণের জটিলতা কাটিয়ে মুদ্রা কিন্তু পর্যায়ক্রমে আবিষ্কার হয়। এবং সাধারণত কড়ি দিয়ে প্রথমে তারা এই বিনিময়টা নির্ধারণ করতো, তারপর পর্যায়ক্রমে কিন্তু মুদ্রা চলে আসে। এই মুদ্রা যখন আসলো তখনও কিন্তু অর্থনীতি কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ডেভেলপ কিন্তু শুরু হলো। 1494 ধরো, আমরা যদি ধরে নিই যে মানব সভ্যতা কয়েক হাজার বছরের, তাহলে বা কয়েক লক্ষ বছরে, তাহলে এই 1494 কিন্তু খুব বেশি সময় না। ধরো এখন থেকে প্রায় 600 বছর বা 500 বছর আগের কথা, 500 এরকমই। তো খুব বেশি আগে না, এই যে বিস্তীর্ণ সময় কিন্তু গেছে, তখন কিন্তু এই সমস্ত হিসাবের এত জটিলতাও ছিল না। ছোট ছোট যাই ছিল নিজেদের মধ্যে সেগুলা কিন্তু মিট আপ করতো। তো আদি যুগের এরপরে চলে আসলো যে মুদ্রা যুগ যখন শুরু হলো, তখনই আসলো প্রাক বিশ্লেষণ। তো প্রাক বিশ্লেষণটা দেখো, আমরা 1494-কে কেন বেছে নিলাম। 1494-তে মূলত এখানেই হিসাব বিজ্ঞানের প্রথম যে আমরা গ্রন্থটা পাই, সেই গ্রন্থের রচয়িতা বা যিনি হিসাব বিজ্ঞানকে একটি মানদণ্ডে নিয়ে আসলেন বা একটি জ্ঞানের পর্যায়ে নিয়ে আসলেন, সেটি হচ্ছে 1494-কে আমরা বেজ ধরি। এই কারণে বেজের আগে একটি সময়কাল আর বেজের পরে একটি সময়কাল, এই জন্য 1494 হচ্ছে ভিত্তি বছর। তো ভিত্তি বছরের পরবর্তীতে কি ঘটলো, 1494-তে হিসাব বিজ্ঞান একটি, যেটিকে বিশ্লেষণের মধ্যে চলে আসলো, বা হিসাব বিজ্ঞানের দুই তরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার হলো। হিসাব বিজ্ঞান দুই তরফা দাখিলা পদ্ধতি কেই করলো। এইখানে একটি কথা বলে রাখি যে ইটালির একজন পাদ্রী, এবং শুধুমাত্র যে ধর্মযাজকই তিনি ছিলেন তা না, উনি একজন গণিতের শিক্ষকও ছিলেন। এই জন্য আমরা গণিত শাস্ত্রবিদও তাকে আমরা বলে থাকি। উনি কিন্তু প্রথম হিসাব বিজ্ঞানকে এই দুই তরফা দাখিলা পদ্ধতি মাধ্যমে হিসাব সংরক্ষণ করার উপরে একটি গুরুত্ব প্রদান করেন এবং একটি বই লেখেন, যে বইটি আজও
আমরা এই হিসাব বিজ্ঞানের সবচেয়ে পুরাতন বা আদি বই আমরা ধরে থাকি। তো সেটি হচ্ছে লুকা ডি প্যাসিলিও। তো লুকা প্যাসিলিও নামে আমরা তাকে চিনে থাকি। তো লুকা প্যাসিলিও সে প্রথম হিসাব বিজ্ঞানকে একটি রূপদান করেন দুই তরফা দাখিলা পদ্ধতি, এবং উনি যে বইটা লিখেছিলেন, এই যে কথা কিন্তু খেয়াল রেখো যে কত সালে এই বইটি লেখা হয়েছে, বইয়ের নাম কি, বইয়ের যে প্রবক্তা বা যিনি লিখেছেন লেখক, তিনি কে ছিলেন, কোথায় থাকতেন, তো উনি কোন বিষয়ের উপরে দক্ষতা ছিল, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো সেটা হচ্ছে যে উনি যে বইটা লেখলেন সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনাটা। তো এই যে বইটি উনি লিখলেন, এই বইটির নাম কিন্তু পরীক্ষার সময় অনেক সময় আসে। তো তোমরা বানানগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে, বিশেষ করে ইংরেজি বানানগুলো। প্রপোর্শনালিটি শেষের কিন্তু এইগুলো একটু খেয়াল রাখবে। সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। তো বইটার নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ বিভিন্ন সময় তোমাদের এই এমসিকিউতে আসতে পারে হয় বইয়ের নাম অথবা লেখকের নাম। এই কারণেই কিন্তু আমি এই যে উৎপত্তি এবং ক্রমবিকাশ এই বিষয়বস্তুটিকে কিন্তু গুরুত্ব দিচ্ছি। তো যাই হোক, এখানে লুকা প্যাসিলিও যেটা করলেন সেটি হচ্ছে যে দুই তরফা দাখিলা পদ্ধতিকে উনি লিখলেন, উপস্থাপন করলেন। এরপরে আসলো কি, এইভাবে 1800 শতক পর্যন্ত কিন্তু চলবো। কিন্তু 1800 শতকে তোমরা জানো যে 1700 সালের দিকে ইউরোপে কিন্তু শিল্প বিপ্লব হয়, যে 1757 বা এরকম যদি আমরা ধরি, বা 1700 সালের মাঝামাঝিতে যদি ইউরোপে যদি শিল্প বিপ্লব ঘটে থাকে, তো আস্তে আস্তে কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলো প্রসার ঘটে এবং এগুলো জটিলতা অর্জন করে। তখন কিছু কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে। তো এই সময়টাতে একটা ভালো একটা ডেভেলপমেন্ট হয়েছে। এরপর বর্তমান যুগে যেটা হলো 1950-এর পরে আরও মাল্টিন্যাশনাল বিজনেস, এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবেই হয়, এবং একই ধরনের সারা দুনিয়াতে যেহেতু যোগাযোগ পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেতে থাকে, এই যে সারা দুনিয়াতে যাতে একই রকম অ্যাকাউন্টিং প্র্যাকটিস হয়, এই কারণে বিভিন্ন সময়ে কিন্তু আমরা দেখেছি যে সংগঠনগুলো, হিসাব বিজ্ঞানের সংগঠনগুলো তৈরি হয়, এবং হিসাব বিজ্ঞানকে একটি সাংগঠনিক রূপ দেওয়া অথবা এই যে হিসাব বিজ্ঞানকে সবার কাছে ছড়িয়ে দেওয়া, সার্বজনীন করা, এই কারণে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং তারা এখন পর্যন্ত ডেভেলপমেন্টে ওয়ার্ক করে যাচ্ছে। যেমন ধরো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, IASB আমরা যেটাকে বলি। তো তারা কি করতেছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোকে তারা নির্ধারণ করছে। সেইগুলোর সাথে আবার কোলাবোরেশন কে করছে, ধর বাংলাদেশে সেই হিসাব বিজ্ঞানটা প্র্যাকটিস হবে কিনা সেটা আবার করতেছে কে, বাংলাদেশের যে IASB, হ্যাঁ, যে বাংলাদেশ অ্যাকাউন্টিং, BAS বলি আমরা এটাকে, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো এই যে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেইটার কাজটা কে করে, বাংলাদেশে এই কাজটা করে থাকে হলো যে আমরা যেটাকে বলি যে CA ফার্মের যে সংগঠনটা আছে, ওদের এই সংগঠনটা আমরা যেটাকে বলি ICAB, এই ICAB কিন্তু কাজটা করে যে ওরা এই অ্যাকাউন্টিংয়ের প্র্যাকটিসগুলোকে কোলাবোরেশন করে থাকে। তো এই যখন IASগুলো স্ট্যান্ডার্ড হিসেবে নির্ধারিত হয় যে সারা দুনিয়াতে এখন থেকে এইভাবে নীতি নির্ধারিত হবে, প্র্যাকটিস হবে, তখন সেটা IASBকে বলা হয় সেটা বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য। কারণ এটি একটি জানো যে বাংলাদেশের সরকার কর্তৃক একদম রেজিস্টার্ড বা আমরা বলি সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠান, যেটাকে ক্ষমতায়ন করা হয়েছে, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বিভিন্ন যে ফার্মগুলো আছে বা কোম্পানিগুলো আছে সেই অডিট সম্পন্ন করতে পারবে। তো তাহলে অডিটের যখন করতে যাবে বা হিসাব প্রণয়ন করতে পারবে, তাদের এতটুকু ক্ষমতা সরকার দিয়েছে এই যে CA ফার্মের বা CA যারা পাশ করেন তাদেরকে। তো তারা এই অ্যাকাউন্টিং প্র্যাকটিসগুলোকে কী করবে, জনসম্মুখে নিয়ে আসবে, অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে যারা আছে তাদের সম্মুখে নিয়ে আসবে বা কোম্পানিগুলোকে প্র্যাকটিসে বাধ্য করবে, বিভিন্ন যে ব্যবসায়িক কোম্পানিগুলো আছে। তো যাই হোক, এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস যে কীভাবে হয়। তো এখান থেকে মেনলি লুকা প্যাসিলিওর নাম, লুকা প্যাসিলিওর দেশ, তারপর তার বই, তারপরে
বইটা কত সালে প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলোকে বেশি ভালোভাবে তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। এই ছিল ক্রমবিকাশ। তো যাই হোক, আগামী ক্লাসে এই সূচনা অংশের শেষ লেকচার দেবো, সেটি আগেই বলে রাখি যে সেটি হচ্ছে যে হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী কারা, হিসাব বিজ্ঞান তথ্য কি, এই বিষয় নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আলোচনা হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আর এই বিষয় সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা ইনবক্স করতে পারো অথবা কমেন্ট বক্সে লিখতে পারো। তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের লেকচারটি এখানেই শেষ করছি। আল্লাহ।